গুড মর্নিং, নমস্কার সবাইকে, ওয়েলকাম বনি বাচ্চান চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে সকাল 6:10। আর এই দেখুন আমাদের বারান্দায় কিন্তু পাখিদের প্রচুর আনাগোনা আছে। আওয়াজগুলো শুনতে এত ভালো লাগে না, তাই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু শোনাই। বিভিন্ন রকমের এখানে কিন্তু ভোরবেলা পাখি আসে, ওই যে খাবার দেওয়া হয় বলেছিলাম না আগের ব্লগে। আর নিচে তরুণ আর ত্রিনাঙ্ক গিয়ে ওয়েট করছে ত্রিনাঙ্কর গাড়ি আসার জন্য। সকালবেলা উঠে এত তাড়াহুড়া থাকে না, কি আর বলবো। গাড়ি চলে এসেছে, এই গাড়িটা করে যাওয়ার সময় যায়, কম স্টুডেন্ট থাকে বলে, আর আসার সময় অন্য একটা গাড়িতে আসে। এই গাড়িটাতে কিন্তু ও ক্লাস ট্রানজিশন থেকে যাচ্ছে, 2 বছর হলো যাওয়া আসা করছে। যেরকম ভালো ড্রাইভার সেরকম কিন্তু ভালো গাড়ির ওনার, খুব কোঅপারেটিভ আর ভীষণ দায়িত্ব। চলুন, ও গাড়িতে উঠে গেছে, আর এবার আমরা একটু রান্নার জোগাড়টা করে নিই। আজকে তো আবার আমাদের দুজনেরই অফিস আছে। তরুণ তো নিচে গেছে একটু দোকান থেকে হয়ে আসবে ত্রিনাঙ্কর দুধ নিয়ে আসার জন্য, আর আমি এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে সমস্ত ধুয়ে একবারে মেলে দিয়ে যাব, তাহলে বিকালের মধ্যে এসে রেডি থাকবে। আর এখন গ্যাসের মধ্যে একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছি। অনেক দিন থেকেই বাড়িতে একটুখানি সবুজ টমেটো আর লাল টমেটো দুটোই ছিল, তো আজকে 2 রকম টমেটো দিয়ে আমি ডাল বসিয়েছি। আর বাজারে ভালো ভালো চিংড়ি মাছ পেয়েছিল, সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। কী দিয়ে রান্না করব চিংড়ি মাছটা সেটাই ভাবছিলাম। তারপরে ভাবলাম ডালের সঙ্গে কিছু তো একটা সবজি করতে হবে, একবার দেখেই নিই। ফ্রিজ খুলে কিছু সবজিপত্র তো পেলাম, যা যা সবজি পেলাম তাই দিয়ে ভাবলাম মিক্সড কিছু করে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মিক্সড সবজি মানেই শীতকালে পালং শাক থাকবে, এরকম একটা কিছু তো হতেই হবে। পালং শাকটা অ্যাকচুয়ালি শুধু শুধু তো ওরকম আলু দিয়ে আমাদের খাওয়া খুব একটা হয় না, সব রকম সবজি দিয়েই হয়। মার থেকেই শিখেছিলাম এই ধরনের মিক্সড সবজিতে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজি দিয়ে করলে খেতে বড়ই ভালো লাগে। আপনারা কারা এরকমভাবে রান্না করেন একটু বলবেন তো। আর যদি কোনো রেসিপি জানেন সেটাও কাইন্ডলি আমাকে একটু বলবেন, আমিও তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। তেল দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। তরুণ তো এখনো দোকান থেকে আসেনি, আজকে সকালের চাটা এখনো অবধি আমাদের খাওয়া হয়নি। তরুণ আসলে দুজনে মিলে একসঙ্গে খাবো। সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ছেলে খাবে তো, ওই জন্য আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিইনি। কাঁচা লঙ্কা ফোড়ন দিলে মা বলে সেন্টটা খুব আলাদাই হয়। নিন, বলতে বলতে তরুণ চলে এসেছে, আর চাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ঠান্ডা কিন্তু ভালোই আছে, 18-19 মতন কিন্তু টেম্পারেচার দেখাচ্ছে। তাও ভাবলাম সকালবেলাটা ব্যালকনিতে বসে এই ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম চায়ে চুমুক দেওয়ার একটা আলাদাই ব্যাপার থাকে। আর সামনে খোলা মাঠ, পাশে পাখির কিচিরমিচির আওয়াজ, সামনে ভীষণ সুন্দর সুন্দর ফুটে থাকা ফুল, অ্যাম্বিয়েন্সটা না খুব ভালো লাগে। সেই জন্যই দুজনে মিলে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। বেশিক্ষণ তো আবার করা যাবে না, ওদিকে যে গ্যাসে সবজি বসানো আছে আর ডাল সেদ্ধ বসানো আছে, সেই জন্যই দুজনে একটু হেসে হেসে ওটাই বলছিলাম। আমি কিন্তু শীতকালে যা যা সবজি পাওয়া যায় মোটামুটি সব কিছুই দিয়ে ফেলেছি, বাঁধাকপি আর ফুলকপিটা বাদে। শীতের সবজি কিন্তু সত্যিই ভালো লাগে, যেরকম হরেক রকমের সবজি সেরকম হরেক রকমের ফল, আর ফুলের তো কথাই নেই। আমরা যখনই রান্না করি না কেন আমরা চেষ্টা করি যে যাতে দুবেলার রান্নাটাই একসাথেই করে রাখা যায়। বিকালবেলা অফিস থেকে এসে ত্রিনাঙ্ককে পড়ানোরও থাকে, প্লাস ওকে পড়তে নিয়ে যাওয়ারও থাকে। একটু অর্গানাইজভাবে না করলে না সময়টাকে বাঁচানো যায় না। রান্নাঘরে যখনই আসি তখনই কিন্তু তরুণ ম্যাক্সিমাম দায়িত্বটাই নিয়ে নেয়, সবজি কাটা থেকে শুরু করে বলুন আর রান্না করা থেকে শুরু করে। আমি পাশে দাঁড়িয়ে শুধুমাত্র একটু আধটু ছোটোখাটো করে ইনস্ট্রাকশন দিই। বিয়ের আগে আর 5টা মেয়ের মতন আমারও কখনো রান্নাঘরে ঢুকে সেরকমভাবে রান্না করার প্রয়োজনও হয়নি, আর প্রয়োজন হয়নি বলে সেরকমভাবে শেখাও হয়নি।
ওই মাঝে মধ্যে মাকে যা দেখেছি করতে পাশে দাঁড়িয়ে একটু আধটু, সেখান থেকেই কিন্তু মোটামুটি রান্নাটার ব্যাপারে যেটুখানি আইডিয়া সেটুখানি সেখান থেকেই। আর আমার মা কিন্তু ভীষণ ভালো রান্না করে, একটু স্পাইসি হয়, সেই জন্য আমার খাবারগুলোও মানে আমি যে ধরনের রান্নাগুলো করি সেগুলোতেও আপনাদের মনে হতে পারে যে খাবারটা একটু স্পাইসি। এই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়ানো। চিংড়ি মাছ বলুন বা অন্য যে কোনো আমিষ মাছ মাংস বলুন না কেন, যখনই আমার শ্বশুর বাড়িতে আসে, তরুণ বাড়িতে থাকলে দায়িত্বটা ওই নিয়ে নেয়। আমি কিন্তু অত ভালো চিংড়ি মাছ ছাড়াতে পারি না ইন দ্য মিন আমি কখনো শিখিনি কারণ প্রয়োজন হয়নি। তরুণ কিন্তু ভীষণ সুন্দর করে, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে, সঙ্গে একটা কাঁচি নিয়ে নিয়েছে। ওর চিংড়ি মাছ ছাড়ানোর প্রসেসটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড খুব ইজি। ও কিন্তু পিঠের ওপর, পেটের নিচ সবগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে। আর ও খালি আমাকে বলে যে না তুমি ছেড়ে দাও, আমি এটা করে নেবো। আর খেতে আমি খুবই পছন্দ করি, কিন্তু ছাড়াতে একটু ভয়ও পাই। আর যেহেতু তরুণ করে নেয় সেই জন্য আমি আর করিও না। তো এখানে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। ও কিন্তু দেখুন ভীষণ সুন্দর করে কিন্তু এই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে রাখে। যাই হোক, চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমরা একসঙ্গেই রাখি, মাথাগুলো আমরা বাদ দিই না। মাথাগুলো থাকলে ঝোলের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যায়। আর তৃণাঙ্ক কিন্তু ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে, আর আমিও ততটাই ভালোবাসি, আর তরুণও তাই। আমাদের চিংড়ি মাছ হলে ম্যাক্সিমামটা আমি আর তৃণাঙ্কই খেয়ে নিই। এখানে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো ডাল বলে এখানে আমি শুকনো লঙ্কা আর সর্ষে এই দুটো ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। আপনারা যদি অন্য কোনো ফোড়ন জানেন তাহলে একটু বলবেন, আমরাও তাহলে একবার ট্রাই করে দেখতে পারি। ওই যে রাঁধুনি বলছিলাম না, একটুখানি মাঝে মাঝে টেস্ট করে দেখে নিই নুন কম দিলাম না চিনি কম দিলাম, না হলে তো বুঝতে পারবো না। খাওয়ার তো সময় গিয়ে বসে তখন যদি কিছু একটা গড়বড় হয় তাহলে তো হলো আর কি। যাই হোক, ডালটা তো মনে হচ্ছে দেখে ঠিকঠাকই, যেহেতু দু রকমের টমেটো তাই দু রকমের কালারই দেখতে ভালো লাগে। আর পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, পালং শাকটা কিন্তু মোটামুটি হয়েও গেছে প্রায়। নুন, চিনি, হলুদ, ব্যাস এই তিনটে জিনিসই প্রয়োজন। আর কাঁচা লঙ্কা সবার শেষে একটু গোটা গোটা দিয়ে দেবো যাতে তৃণাঙ্ক খেতে পারে। এই আমার পালং শাক একদম রেডি হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে তরুণ রেখে দিয়েছে। এতক্ষণ ধরে আইডিয়া করছিলাম যে চিংড়ি মাছটা কিভাবে রান্না করা যায়। যাই হোক, হাতে তো বেশি সময় নেই, অফিসে বেরোতে হবে, সেই জন্য ভাবলাম চিংড়ি মাছটা বাড়িতে একটু নারকেলের গুঁড়ো ছিল, মানে নারকেলের পাউডার আর কি, তাই জন্য ভাবলাম চিংড়ি মাছটা ওইটা দিয়েই কোনো রকমভাবে একটু করে নিই। আমার মা বাড়িতে যখনই এরকম চিংড়ি মাছ আসতো শর্টকাটে কিন্তু সর্ষে দিয়ে একটা খুব ভালো রান্না করে। আমি কিন্তু অতটা ভালো পারি না, সেই জন্য সর্ষে বাটারও ঝামেলা, তো এই জন্য আর এই ঝামেলাটা করলাম না। ভাবলাম নর্মাল যেরকমভাবে করে সেই হিসাবে করে একটুখানি নুন, চিনি আর এই নারকেলের গুঁড়োটা ইউজ করে নিই। কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছ আমি আগে থেকে ভেজে রাখি না, কারণ চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখলে একটু শক্ত শক্ত মনে হয়, একেবারে কুকের সময় দিলেই কিন্তু আমার মনে হয় হয়ে যায়। যাই হোক, চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু যথেষ্ট ভালো ছিল। সব চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে, তারপরে নুন, মিষ্টি, হলুদ এগুলো সব পরিমাণ মতন দিয়ে, টমেটো আর আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে বাস একটুখানি স্ট্যান্ডিং টাইম দিতে হবে, এইভাবেই হয়ে যায়। আর শেষে আপনারা একটুখানি নারকেলের গুঁড়ো যেটা আমার বাড়িতে ছিল সেটাকে আমি একটু গরম জলে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। চলুন রান্নাটা 1 বাই 1 স্টেপে আপনাদেরকে দেখাবো, আপনারা তার জন্য সঙ্গে থাকুন। আর যদি চিংড়ি মাছের আপনারা আর কোনো রেসিপি জানেন তাহলে প্লিজ শেয়ার করবেন। এই যে মাইক্রোওভেনটা দেখছেন, এটা কিন্তু আমরা নিয়েছি বেশি দিন হয়নি, ওই মাস দুয়েক হবে মাইক্রোওভেনটা নেওয়া হয়েছে। মাইক্রোওভেনটা যখন নিয়েছি, মানে যখন কিনতে গেছিলাম তখন আর 5 জনের মতনই আমিও ভেবেছিলাম যে মাইক্রোওভেনের মধ্যে অনেক কিছু রান্না করব, সেই জন্য যে মাইক্রোওভেনের সব রকমের অপশান আছে, মানে গ্রিলও আছে, কনভেকশন আছে, সমস্ত কিছু আছে, সেরকম দেখেই মাইক্রোওভেন নিয়েছিলাম। কিন্তু জানেন, এখন শুধু মাইক্রোওভেনটাতে খাবার গরম করা ছাড়া, জল গরম করা ছাড়া সেরকম কোনো কিছু বানানোর সময়ই হয় না। মাইক্রোওভেনটা শুধু এই কাজগুলোতেই ব্যবহার করা হয়। তাই মাঝে মাঝে মনে হয় এত বেশি টাকা ইনভেস্ট করে এই গ্রিল, কনভেকশন এসব না নিয়ে শুধু গরম করার মতন অপশান নিলেই ভালো হতো, হয়তো এতটাই ইনভেস্টমেন্ট হয়তো হতো না।
শেষ কিছুদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রান্নাঘরে যখন আমরা কড়াই ইউজ করি, আমরা একটা কাপড় দিয়ে কড়াইটাকে আমরা বারবার, বা ভাতের হাঁড়ি আমরা উপর দিয়ে একটা কাপড় ইউজ করি। দুটো সাঁড়াশি রয়েছে, কিন্তু সাঁড়াশি দুটো একই সাথে খারাপ হয়েছে। একবার তো আমার গায়ে দুধ পড়তে পড়তে বেঁচেছে, মানে অল্প পড়েছে, যার দরুন কিন্তু আমার স্কিন অনেকটা এফেক্টও হয়েছিল। সেই জন্য এই এখন যেহেতু সাঁড়াশি নেই, তো আমাকে কিন্তু এই রান্নাঘর থেকে এইগুলোর থেকে দূরেই রাখা হয় যখনই কোনো কিছু ঢালার অপশান আসে বা ঢালার কথা আসে। যাই হোক, এইবার মাছের মধ্যে বাঙালির যে 3টে মশলা, জিরে, ধনে আর লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে কিন্তু জল গরম আমার হয়ে রয়েছে। মাছেও যে গরম জল দিয়ে একটুখানি কষাবো, মানে মশলাটা একটু কষাবো, আর নারকেলের দুধ তো রেডিই আছে। যাই হোক, রান্না করতে কিন্তু তরুণ খুবই ভালোবাসে। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে, কিন্তু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে সবাই কি রান্না করতে ভালোবাসে? সেটা মোটেও না। রান্না করতে ভালোবাসে, আর রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে সবসময় বাড়ির যারাই রান্না করুক না কেন তাদেরকে সাহায্য করে। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু তফাৎ আছে। তরুণ কিন্তু, আমি থাকি বা ওর মা থাকে, রান্নাঘরে যেই থাকে না কেন, ও কিন্তু সবসময়ই বলে, বা মানে যেটা করে, যে সবসময় ও কিচেনে গিয়ে আমাদের দুজনের মধ্যে যেই থাকুক না কেন তাকেই চেষ্টা করে হেল্প করার। ও বলে, কেউ রান্না করলে বা রান্নাঘরে কাজ করলে তাকে গিয়ে হেল্প করলে যদি তার সময়টা একটু বাঁচানো যায়, বা যদি যে কাজটা সে করছে সেটাকে আরেকটু তাড়াতাড়ি করা যায়, তাহলে ক্ষতি কী আছে, সেই ভেবেই করা আর কি। এদিকে কিন্তু রান্নার ও করছে, আর আমি এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি করে আমাকে বাইরে মেলে দিতে হবে। সময় কিন্তু এগিয়ে আসছে, রান্না করতে করতে আরও যে কাজগুলো আছে সেগুলোর কথা তো ভুলেই গেছিলাম। আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিই, তার মধ্যে তরুণ তো জানেই এরপরে কি করতে হবে না হবে, ও কিন্তু সেই বুঝে রান্নাগুলো করে নেবে। আর ইদানিং, আগে কিন্তু তরুণ খাবার অফিসে নিয়ে যেত না, শেষ কিছুদিন থেকে অফিসে খাবার নিয়ে যাওয়া শুরু করেছে, যার দরুন সকালবেলা করে রান্না করাটা আমাদের সত্যি কথা ম্যান্ডেটরি হয়ে গেছে। না হলে আগে হয়তো রাত্রিবেলা আমরা রান্না করে রেখে দিতাম, সকালবেলা কোনো রকমভাবে কিছু একটা করে নিয়ে চলে আসতাম। কিন্তু এখন যেহেতু দুজনেই খাবার নিয়ে যাই, সেই জন্য চেষ্টা করি সকালে উঠে রান্না করার। আর সকালে উঠে রান্না করলে রাতের রান্নাটাও মোটামুটি রেডিই থাকে, সেই একটা মানসিক শান্তি কিন্তু পাওয়াই যায়। দেখুন, নারকেলের দুধটা দেওয়ার পরে দেখতে কি সুন্দর হয়েছে না, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর সঙ্গে কিন্তু স্মেলটাও। আমি কিন্তু এর মধ্যে ধনে পাতাও দিয়েছি, কাসুরি মেথিও দিয়েছি। কাসুরি মেথি দিয়েছি স্মেলের জন্য, আর ধনে পাতা দিয়েছি টেস্ট আর লুকসের জন্য। কাসুরি মেথি আর ধনে পাতার দুটোর গন্ধ মিলিয়ে মিশিয়ে কিন্তু অন্য রকমের, মানে এক হয়ে গেছে। আপনারা চাইলে নিজেদের মতন করে করতেই পারেন। আর একটা জিনিস, শীতকাল স্যালাড খাবো না এটা কিন্তু হতেই পারে না, তাই এখানে স্যালাডের জন্য প্রিপারেশন চলছে। স্যালাড খেতে কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে। চলুন, তরুণ সব কিছু কাটাকুটি করুক, এদিকে টাইম কিন্তু ঘড়ি। ও সমস্ত কাটাকুটি করে নিয়ে সব কিছু রেডি করে আমাদের লাঞ্চ বক্সগুলোকে রেডি করে নেবে। আর এর মাঝেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব অফিসের জন্য, কারণ 8:30টার মধ্যে বেরোতে হবে যে। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট: মেথির পরোটা, আলুর দম আর দই। মেথির পরোটা আগের দিন দেখিয়েছিলাম না সন্ধ্যাবেলা লাস্ট ব্লগে। তাহলে চলুন আমরা যাব অফিসে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন, দেখা হবে তাহলে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বাচ্চান।